নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফার্স্ট অফ অল, ফ্রম দ্য টিম অফ ত্রিপুরা চ্যানেল, উই ওয়ান্ট টু সে এ বিগ থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমরা কয়েকদিন আগে 10,000 সাবস্ক্রাইবার্স পূর্ণ করেছি, অ্যান্ড দিস হ্যাজ অনলি বিকাম পসিবল বিকজ অফ ইয়োর লাভ। আই এম নট রিয়েলি এ ম্যান অফ নাম্বারস, বাট কোথাও না কোথাও হয়তো বা আমরা তোমাদের সাথে কানেক্ট করতে পেরেছি উইথ দ্য এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা, এবং উই ফিল রিয়েলি গুড অ্যাবাউট দ্য সেম। তোমরা আমাকে ডিফারেন্ট প্ল্যাটফর্মসে অনেকগুলো ওয়ার্ম উইশেস পাঠিয়েছো। আনফর্চুনেটলি, ডিউ টু এ পার্সোনাল মেডিকেল ইমার্জেন্সি ইন মাই হাউস, আমি এখনও সেগুলোকে রিপ্লাই দিতে পারিনি। আই উইল ডেফিনেটলি রিপ্লাই টু ইচ ওয়ান অফ ইউ। আজকে যে আমাদের ভিডিওটি, সেটা করা দরকার এই জন্যে কারণ কিছু খুবই গুরুত্বপূর্ণ কোয়ারি আছে যেগুলো টাইম বাউন্ডভাবে আমাকে তোমাদেরকে রিপ্লাই করতে হবে। তো আজকে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ যেটা টিম কালেক্ট করেছে ফ্রম ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। দিস ইজ অলসো রিগার্ডিং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ানের যে 9,000 পোস্ট, সেটাতে তুমি এলিজেবল কিনা। তাছাড়াও আমরা ডিসকাস করবো অ্যাবাউট টিপিএসসি, জিআরবিটি এবং আদার এক্সামস। তো আমি আবার তোমাদের রিকোয়েস্ট করবো যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, একবার ডেফিনেটলি আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, এবং ডেফিনেটলি আমাদের ভিডিওগুলো শেয়ার করবে ইন দ্য ডিফারেন্ট প্ল্যাটফর্মস। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে শোনো। আজকে বেসিক্যালি আমি 3টে কোয়ারি নিয়ে কথাবার্তা বলবো। এর মধ্যে সর্বপ্রথম কোয়ারি হলো কি, এম আই এলিজিবল ফর 9,144 posts under Railway Recruitment Board Technician grade, and if yes, how to apply for the same. কয়েকদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের টেকনিশিয়ান গ্রেড এক্সাম, সেটার জন্য ওরা রিক্রুটমেন্ট নোটিশ ছেড়েছে। টোটাল পোস্ট হলো 9,144। এখন তোমাদের মধ্যে অনেকগুলি ক্যান্ডিডেটদের কোয়ারি আছে যে এটা প্রথম কথা, এটা কি জার্নালিস্ট পোস্ট কিনা, অ্যান্ড সেকেন্ডলি ক্যান ইউ অ্যাপ্লাই ইট অর নট, টু হোয়াট এক্সটেন্ট ক্যান ইউ অ্যাপ্লাই। ঠিক আছে, তো লেটস আন্ডারস্ট্যান্ড ফার্স্ট অফ অল যে তোমরা যদি নেক্সট স্লাইডে যাও, যে এটা নোটিশটা বেরিয়েছে অ্যাবাউট সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, সিএন, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, তো এখানে যেটা দেখা যাচ্ছে, ওরা পে লেভেল ইন 7CPC দেওয়া আছে, কত লেভেল 5-এ, লেভেল 2-তে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এইজ গ্রুপ দেওয়া আছে। এখানে যেটা আছে যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা লেভেল 5-এ আছে, ওটার এইজ হলো জন্য এইজ হলো 18 থেকে 36, এবং টেকনিশিয়ান গ্রেড 3 যেটা লেভেল 2 আছে, সেটার জন্য এইজ হলো 18 থেকে 33। ঠিক আছে, তো টোটাল ভ্যাকেন্সি দেখো, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের আছে সবচেয়ে কম, যেটা 1,092, এবং টেকনিশিয়ান গ্রেড 3 আছে 8052। ঠিক আছে, তো গ্র্যান্ড টোটাল হলো 9,144। তো তো এটা দেখতে তো ভালোই লাগছে। এখন অনেক রুমার্সও ছড়ায় ত্রিপুরাতে যে কোনো জবই হয়তো সবাই এলিজিবল হতে পারে। হোয়াট ইজ দ্য রিয়েলিটি? বিফোর কামিং টু দ্য রিয়েলিটি, একটা কথা তোমাদেরকে বলে দিই, এটা পয়েন্ট নাম্বার 1.16-এ আছে পোস্টিংয়ের। Ordinarily, a railway servant shall be employed throughout the service on the railway or the railway establishment in which he or she is posted on first appointment, and shall have no claim as a right to transfer to another railway or another establishment. মানে যে তোমার এমপ্লয় হবে আন্ডার রেলওয়েজ, যে জায়গাতে এমপ্লয় হবে সেখানেই পোস্ট ফর দ্য ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, সেখানেই সে থাকবে, এবং তার কোনো ক্লেম করার রাইট নেই টু ট্রান্সফার টু অ্যানাদার রেলওয়ে অর অ্যানাদার এস্টাবলিশমেন্ট। হাউএভার, a competent authority can transfer the railway servant to any other department or railway establishment, including a project in or out of India in the exigencies of service. এটা কম্পিটেন্ট অথরিটি করতে পারে। নো রিকোয়েস্ট ফর ট্রান্সফার টু আদার রেলওয়ে উড বি রেজিস্টার্ড টিল দ্য নিউলি অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট কমপ্লিটস অ্যাটলিস্ট 5 to 10 years অফ সার্ভিস। বোঝা গেল? ক্যান্ডিডেট যতক্ষণ না 5 থেকে 10 বছরের ইয়ার্স অফ সার্ভিস করছে, ততক্ষণ অবধি কোনো রকম দেওয়া যাবে না, মানে ট্রান্সফার দেওয়া যাবে না। এই জিনিসটা আমি কেন বলছি সেটাতে আমি আসছি, কিন্তু সবচেয়ে আগে লেটস আন্ডারস্ট্যান্ড কে হোয়াট আর দ্য পোস্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক এলিজিবিলিটি ফর দ্য পোস্ট, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। তো বয়সটা আমি দেখে নিলাম, এখন আমার বুঝতে হবে যে আমি কি বেসিকলি এলিজিবল আছি কি নেই। ঠিক আছে, পার্টিকুলার পোস্টের জন্য এটা কোথায় পাবে?
অ্যানেক্সচার এ বলে আছে, ইফ ইউ গো থ্রু দ্যাট, এটার মধ্যে দেখো প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হলো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, আর রেস্টগুলি হলো টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, ওর মধ্যে কী কী আছে, ব্ল্যাকস্মিথ আছে, ব্রিজ আছে, ক্যারেজ অ্যান্ড ওয়াগন আছে, ক্রেন ড্রাইভার আছে, এমন করে 2-3 পেজ ধরে ডিফারেন্ট টেকনিক্যালিটিস আছে। এখন যে প্রথমটা যেটা ব্যাচেলার অফ মানে যেটা হলো যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এটার জন্য তোমার এলিজিবিলিটি কী দরকার, এখানে এলিজিবিলিটি দরকার হলো ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স অবলিক ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি or BSc in the combination of any of the substreams of basic streams of physics, electronics, computer science, information technology, instrumentation from a recognized university, or 3 years diploma in engineering in the above subjects, or degree in engineering in the above basic streams, or in continuation of any of the basic streams। এটা থেকে বোঝা যায় যে এই কোয়ালিফিকেশন যদি থাকে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, তাহলে বা বিএসসি যদি তুমি থাকো তাহলে হয়তো তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো। সো দিস ইজ অনলি, তো এটা গেল টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। বাকি সব প্রত্যেকটা হলো টেকনিশিয়ান গ্রেড 2, ব্ল্যাকস্মিথ, ব্রিজ। তো এগুলো স্পেসিফিক ক্যাটাগরি অফ পোস্ট। তো এটার জন্য বেসিকলি তোমার কি দরকার, মেট্রিকুলেশন অবলিক এসএসএলসি, আই থিঙ্ক এটা সিনিয়র স্কুল লিভিং সার্টিফিকেট হবে, সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট, matriculation oblique as secondary school living certificate plus ITI from a recognized institution, ঠিক আছে, এটার মধ্যে অনেক কিছু আছে, or matriculation oblique SSLC plus course completed and apprenticeship in the trades mentioned above। এখন ব্যাপারটা হলো প্রত্যেকটা যে পোস্ট আছে, আমি যেটা দেখলাম, আমি যেটা ব্রাউজ করে দেখলাম, রেস্ট প্রত্যেকটা যে পোস্ট আছে সেটার মধ্যে মেট্রিকুলেশন অবলিক এসএসএলসি মানে স্কুল লিভিং সার্টিফিকেট তো ম্যান্ডেটারি, যে কোনো একটা হবে, কিন্তু এর সাথে তো আইটিআই ইন দ্য রেসপেক্টিভ ট্রেডস ম্যান্ডেটারি। তো যাদের যাদের তোমাদের আইটিআই আছে তারাই এলিজিবল হবে, আদারওয়াইজ তো দেয়ার ইজ নো পয়েন্ট অফ গিভিং দিস এক্সাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি মোটা কথা হলো যে 8,000 যে পোস্ট আছে, দিস ইজ অল টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, এর মধ্যে ডিফারেন্ট বাইফার্কেশন আছে, সেই ডিফারেন্ট বাইফার্কেশনের মধ্যে যদি তুমি রেসপেক্টিভ ফিল্ডের মধ্যে তোমার কাছে আইটিআই আছে এবং তুমি মেট্রিকুলেশন বা তোমার কাছে স্কুল লিভিং সার্টিফিকেট আছে, তাহলে ইউ আর এলিজিবল টু সিট। অ্যাজ ফার এজ দ্য টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের কথা, সেটার মধ্যে আছে ব্যাচেলার অফ সায়েন্স, যেটা আমি বললাম, মানে মোরলেস সেটা মানে সেটার মধ্যে কমন। এখন এখানে পোস্ট আছে কটা, আমি যদি নেক্সট স্লাইডে যাই তাহলে উই উইল গেট এন আইডিয়া কে টোটাল নাম্বার অফ পোস্ট বাইফার্কেশনটা কি আছে। সেটা পাবে তুমি অ্যানেক্সচার বি এর মধ্যে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা আছে তার মধ্যে টোটাল নাম্বার অফ পোস্ট ফর ইউআর যেটা দেখা যাচ্ছে, মানে ইন টার্মস অফ নাম্বার অফ ভ্যাকেন্সি ইজ 38 অ্যান্ড টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইজ 74। বোঝা গেল? এটা হলো তোমার বাইফার্কেশন অফ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। ওকে, নাও ইফ উই কাম টু কে জোন ব্যাপারটা কি, জোন হলো যে কোথায় কোথায় তোমার জন্য পোস্ট আছে। এখানে দেখবে নেম, অ্যানেক্সচার বি এর মধ্যে দেখবে নেম অফ আরআরবি আজমের, মানে তোমাকে এই কয়েকটা যে জোন আছে সেই কয়েকটা জোনের মধ্যে আমি প্রত্যেকটার পেজ দিলাম না, এখানে বোধ হয় 7-8টা জোন আছে, আর এর মধ্যে ত্রিপুরা জোন নেই। ঠিক আছে, তো 7-8টা যে জোন আছে সেই জোনের মধ্যে তোমার প্রেফারেন্স দিতে হবে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, যে তুমি কোন জোনে পাবে। এবং এই জন্যই আমি পোস্টিংয়ের কথাটা বলেছি। এখানে ব্যাঙ্গালোরও আছে, আমি দেখলাম আজকে তুমি আজমের দেবে না ব্যাঙ্গালোর ফার্স্টে দেবে সেটা তোমার ডিসাইড করে চলতে হবে। ঠিক আছে, কারণ তুমি যে জায়গাতে দেবে অ্যাজ ইয়ার ফার্স্ট পোস্ট ওয়ে অফ পোস্টিং, সেখানে ছাড়া কিন্তু সেকেন্ড জায়গাতে তুমি পাবে না ইফ ইউ আর এলিজিবল টু গেট ইট। বুঝে গেল? তুমি র্যাঙ্কিংটা প্রেফারেন্স ওয়াইজ হবে, যেটা আমাদের টিপিএসসি কম্বাইন্ডে হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল আইডিয়া। অ্যাকচুয়ালি একটা রুমার চলেছিল যে সবাই হয়তো এটা দিতে পারবে। অ্যাকর্ডিং টু মি আই ডোন্ট সি হাউ। তোমরা তবু রেলওয়েজের ওয়েবসাইটে গিয়ে পুরা নোটিফিকেশনটা ডাউনলোড করে দিও। অবভিয়াসলি যাদের তোমাদের আইটিআই আছে স্পেসিফিক ব্রাঞ্চে, এবং তোমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু go for the 74 posts of technician grade 1 signal, তাহলে you can go, being an engineer you can go for that. Apart from that, তো বাকিরা কিভাবে eligible, I don't know that. This is not a generalist job. Let me be very clear. রুমার্সে পাত্তা দেবে না। দিস ইজ নট সামথিং কে তোমরা সবাই মানে সেটাতে পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, দিস ইজ অনলি
possible to be participated in specialized ways. ITI লাগবে বা ইঞ্জিনিয়ারিং হওয়া দরকার লাগবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বাকিটা তোমরা অ্যাজ ওয়েল এজ দেখলে বুঝবে। তারপর যদি তোমাদের মনে হয় কমেন্ট সেকশনে ইউ গাইস নিড মি to discuss with you about the syllabus, তাহলে we can discuss about the syllabus later on. এটা আমি প্রিলিমিনারি আইডিয়া দিলাম। Now we come to next. দ্বিতীয় কোয়ারিটা again it's very গুরুত্বপূর্ণ। কোয়ারিটি হলো will TPSC combine one interview, combine two results and combine three prelims will happen as MCC has already fallen. এটা আমি একটা ডাইরেক্ট সোজা উত্তর তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, এটা আমি আগেও বলেছি যে এনি সেন্ট্রাল or state public service commission is empowered to conduct any exam interview process during MCC of Lok Sabha election. So এটার মধ্যে কোনো বার নেই। So any central state public service commission এর মধ্যেই সে empowerment আছে to conduct any exam oblique interview process during MCC of Lok Sabha elections. However, this is subject to the review on the following grounds. কয়েকটা জিনিস আছে সেটার উপর ওরা রিভিউ করবে। এক, প্রথম কি মোস্ট ইম্পর্টেন্ট হলো সিকিউরিটি প্রোটোকল ইন অ্যাকর্ডেন্স টু দ্য ডেট অফ দ্য রেসপেক্টিভ এক্সামস ইন্টারভিউ। অবভিয়াসলি এখন যদি তুমি ভাবো যে ইলেকশনের ডেটটার মানে দিন বা এর আশেপাশে কম্বাইন্ড পরীক্ষাটা চলছে, তাহলে সেটা অবভিয়াসলি সেটা মানে পোস্টপন্ড হবে। যদি এরকম হয় যে দ্যাট ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য ডে অফ দ্য ইলেকশন and the day of the combined exam interview, তো তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু। দ্বিতীয় কথা হলো whether there will be any conflict of interest if protested by the opposition leading to the lack of transparency during MCC period. এখন এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন এমসিসির মধ্যে কোনো ইন্টারভিউ হচ্ছে বা কোনো এক্সাম হচ্ছে এবং ইন্টারভিউ ধরো রেজাল্ট বেরোলো বা কিছু একটা হলো, তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা থাকবে দিস উইল বি অ্যান অপরচুনিটি ফর দ্য অপোজিশন টু সে ভেরি ক্লিয়ারলি কে দেয়ার মে বি এ ল্যাক অফ ট্রান্সপারেন্সি। কারণ তুমি এমসিসি পিরিয়ডে যেখানে ক্যাম্পেইনও একটা লেভেলের অবধি বাইরে তুমি করতে পারবে না, বাট ইউ হ্যাভ লিমিটেড স্কোপ অফ পেস্টারিং ইয়োর সেলফ, সেই টাইমের মধ্যে তুমি রেজাল্ট বের করছো অবভিয়াসলি টু গেইন ভোট ব্যাঙ্ক। তো সেটা একটা বিরাট বড় সমস্যা যেটা হয়, তো সেগুলোকে রিভিউ করা হবে। ওয়েদার দেয়ার উইল বি এনাফ ম্যান পাওয়ার টু হ্যান্ডেল দ্য সিনারিও অফ রিক্রুটমেন্ট। সেটা আমি তোমাদের আগেও বলেছি, 3 নম্বর পয়েন্ট এটা, যে ওয়েদার দেয়ার উইল বি এনাফ ম্যান পাওয়ার টু হ্যান্ডেল দ্য সিনারিও অফ রিক্রুটমেন্ট। সেটা কেন বলা হয়েছে এটা আমি বললাম এই জন্য যে রিক্রুটমেন্টের যে ব্যাপারটা, রিক্রুটমেন্ট ইজ অলওয়েজ সাবজেক্ট টু দ্য নাম্বার অফ ম্যান পাওয়ার। এবং প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসিয়ালি মোরলেস যারা ডিরেক্টরেট লেভেলে আছে বড় বড় অফিসিয়ালরা সবাই কিন্তু বিজি হয়ে যায় ইন দ্য ইলেকশন। তো এই সময়ে এই ক্ষেত্রে এনাফ ম্যান পাওয়ার থাকবে কিনা টু হ্যান্ডেল দ্য সিনারিও অফ রিক্রুটমেন্ট। ইন মাই কনসিডারেড ওপিনিয়ন, আমার যেটা মনে হয় C1 ইন্টারভিউ মে কমপ্লিট, C1 এর ইন্টারভিউ প্রায় শেষের দিকে আছে হয়তোবা, দ্যাট মে কমপ্লিট। হাউএভার C2 মেইন রেজাল্টস লুকস ডাইসি বিফোর ইলেকশন। মানে আমার মনে হয় না C2 মেইনসের রেজাল্ট তোমার ইলেকশনের আগে দেওয়া হবে। অ্যান্ড C3 প্রিলিমস ইজ অলসো আন্ডার দ্য বাস অ্যাজ ইট উইল বি 2 days বিফোর দ্য ইলেকশন। এটা আমি কালকে টেলিগ্রাম গ্রুপেও ক্লিয়ারলি বলেছি, 2 দিন আগে ইলেকশন রেজাল্টের মানে তোমার C3 প্রিলিমসের ওরা ডেট ফেলেছে। তো এটা একটু লিউডিক্রাস, এটা লাফেবল, কারণ ওই সময়টাতেই সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স থাকে স্টেটের মধ্যে। প্রত্যেকটা স্কুল কলেজকে ওরা ওখানে দে হ্যাভ দেয়ার বাঙ্কার বেস অর সামথিং লাইক দ্যাট কনসেপ্ট। সিকিউরিটি ডিটেলস আছে যেখানে পরীক্ষাটা কন্ডাক্ট করা যাবে। তো C3 কি হবে কি না দ্যাট উই উইল অলসো গেট টু নো ইন এ ফিউ ডেজ। আমার মতে তোমরা C3 জন্য ফুল প্রিপারেশন করা শুরু করো। যদি মানে সামহাও ইট মিসেস অন দ্য পার্টিকুলার ডেট, এটা এর 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে হয়ে যাবে। সো অবভিয়াসলি 7-8 days হিয়ার এন্ড দেয়ার উইল নট ম্যাটার মাচ, ঠিক আছে? তো প্রিপারেশন তুমি অ্যাকর্ডিংলি ওই দিনটার জন্যই করো। উই উইল গেট টু নো এভরিথিং ইন এ উইক, স্টে টিউন। অবভিয়াসলি দিস ক্যানট হ্যাপেন ওভারনাইট। এটার জন্য তোমার ইম্পর্টেন্ট মিটিং লাগে, রিভিউ মিটিং, টেকিং দ্য পুলিশ, দ্য হোম, also people from the defense and people from the disaster management part, অনেককে নিয়ে মানে কাউন্সিল অফ মিনিস্টার্স মিটিং হয়। তো যেটা যখন হবে তখন সেটা থেকে বোঝা যাবে, ঠিক আছে? সো দিস ইজ মাই রিপ্লাই টু কোয়ারি নাম্বার 2। কোয়ারি 3 অ্যাগেইন সবচেয়ে বেশি উৎসাহ যেটা আসে সেটা আসে কে JRBT 2 কবে বেরোতে পারে এবং মানে টেন্টেটিভ টাইমলাইন অফ TTADC SZDO কবে হতে পারে। তো আমি প্রত্যেকটা এক্সামেরই টেন্টেটিভ টাইমলাইন তোমাদেরকে বলে দিচ্ছি, হুইচ আই ফিল অ্যাকর্ডিং টু মাই অ্যাসেসমেন্ট। আমার যেটা অ্যাসেসমেন্ট, JRBT 2
should come by the end of the year 2024 or 2025 beginning. ঠিক আছে, 2024 এন্ডে বা 2025 বিগিনিং এ আসতে পারে। বাই 2027 এন্ড ইট শুড কমপ্লিট, প্রথম কথা। সেকেন্ড ব্যাপার হলো টিটিএডিসি এসজেডডিও, এটার মেরিট লিস্ট টু বি গিভেন বাই jan or February 2025, মনে রাখবে। টিপিএসসি C1 মেরিট লিস্ট মে বি গিভেন বাই জুলাই ইফ ইন্টারভিউ ফিনিশেস ডিউরিং এমসিসির মধ্যে ইন্টারভিউ যদি শেষ হয়ে যায় তাহলে টিপিএসসি C1 এর মেরিট লিস্ট মে বি গিভেন বাই জুলাই, ঠিক আছে। C2 মেরিট লিস্ট মে বি আউট অন ডিসেম্বর এন্ড, ঠিক আছে। তো C2 মেরিট লিস্ট যেটা ফাইনাল মেরিট লিস্ট আমি বলছি অ্যালং উইথ ইন্টারভিউ, আই থিঙ্ক ইট মে বি আউট বাই ডিসেম্বর এন্ড। টিসিএস এর মেরিট লিস্ট মে বি আউট বাই ডিসেম্বর jan, কারণ দেখো 1st Jan এর মধ্যে হয়তো জয়েন করাতে হবে। তো C2 আর টিসিএস এর আমার মধ্যে ওদের এমটা থাকবে বাই 1st Jan যাতে জয়নিং হয়, সেটাই হবে। C3 মেরিট লিস্ট বাই March 2025, কারণ C3 আগে তো প্রিলিমস হোক, প্রিলিমসের পর না অন্য কিছু হবে। তো C3 ইজ ওয়ে টু গো, বাট we can expect ke C3 at least mains and merit list, I'm talking about C3 mains and merit list out by March 2025. Basically these are speculation on the basis of current trends. We need to figure out the progress in a keen manner. তো এটাই হলো এখনের টাইমলাইন, যেটা বোঝা যাচ্ছে যেটা হতে পারে, ঠিক আছে। বাকিটা যেটা হবে আফটার এ পিরিয়ড অফ টাইম, আফটার দ্য ইলেকশনস মোর ক্ল্যারিটি উইল কাম। টিপিএসসি থেকে তো অ্যাজ ইউ নো ভেরি ওয়েল লাস্ট ভিডিওতে যে ক্ল্যারিটি খুব একটা পাওয়া যায় না, বাট আজকে এটা শোনা গেছে যে টিপিএসসি চেয়ারম্যানের কাছে গেছিল, কয়েকজন জিজ্ঞেস করেছিল, তো টিপিএসসি চেয়ারম্যান এটা বলেছেন হয়তো বা যে কম্বাইন্ডের ইন্টারভিউ পার্টটা চলবে এখন এমসিসির মধ্যে। সো দ্যাটস এ প্রমিসিং থিং, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জানে। থ্যাংক ইউ।